বাসায় ঢোকার সময় বাজারে ব্যাগ থেকে একটা ফুলকপি বের করে ভাবির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম আর বললাম, রমণী, তোমার জন্য হাজার মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে আর অসংখ্য মানুষের বৃষ্টি ঘামের গন্ধ সহ্য করে নিয়ে আসলাম এই সুগন্ধিবিহীন ফুল। নাও, এটা নিয়ে আমাকে এবার উদ্ধার করো। ভাবি তখন রান্না করছিল। ঠিক তখনই গরম খুন্তিটা হাতে নিয়ে বলল, 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা। আমি তখন মুচকে এসে ভাবিকে বললাম, ভাবি, আজকে তো ক্লাস হবে না, স্কুলে গিয়ে কি হবে? ভাবি তখন রেগে গিয়ে বলল, ক্লাস না হলেও স্কুলে যাবি, আর কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, সেই খেয়াল আছে তোর? আর যদি আজকে স্কুলে না গিয়ে অন্য কোথাও যাস তাহলে তোর খবর আছে। আমি কিন্তু তোর শিক্ষকের কাছে ফোন করে খোঁজ নিব। স্কুলের পড়া শেখা হয়নি, তাই ভেবেছিলাম আজ আর স্কুলে যাব না, কিন্তু ভাবি যেইভাবে রেগে আছে, আজকে যদি আমি স্কুলে না যাই তাহলে আমার খবর আছে। তাই আমি বাধ্য ছেলের মতো রেডি হয়ে স্কুলে চলে গেলাম। স্কুল শেষে বিকেলে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছিলাম, তাই বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেল। বাসায় ফিরতেই ভাবি আমার কাছে এসে আমাকে বলল, আজকে দুপুরে টিফিন করতে আসলি না কেন? স্কুল তো বাড়ির পাশে, আসতে তো মাত্র 2 মিনিট সময় লাগে, তাহলে দুপুরে খেয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যেত? আমি মাথা নিচু করে ভাবির থেকে একটু সরে গিয়ে বললাম, আজকে বন্ধুদের সাথে খেয়েছিলাম, যার কারণে দুপুরে টিফিন খেতে বাড়িতে আসা হয়নি। ভাবি তখন আমার দিকে আরো রাগি চোখ দিয়ে তাকিয়ে বলল, তুই আমার কাছে আয় তো। আমি তখন আরো একটু সরে গিয়ে বললাম, কেন ভাবি, কি হয়েছে? ভাবি তখন আমার কাছে এসে আমার ডান গালে একটি সজোরে থাপ্পড় মেরে বলল, তুই আবারও সিগারেট খেয়েছিস? পুরো শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তুই না সেদিন আমাকে কথা দিলি আর জীবনে কখনোই সিগারেট খাবি না, তারপরও আবার সিগারেট খেলি তুই? আমি তখন কিছুই না বলে মাথা নিচু করে রইলাম। ভাবি তখন রেগে মেগে গিয়ে আমাকে বলল, 2 সপ্তাহ আমার ধারের কাছে আসবি না। এই কথাটা বলেই ভাবি যখন চলে যাচ্ছিল, আমিও তখন ভাবির পিছন পিছন গিয়ে বললাম, ভাবি, আজ জীবনেও কখনো সিগারেট খাবো না, আর কখনোই তোমার অবাধ্য হব না। আজকের মতো তুমি আমাকে মাফ করে দাও। পরের দিন সকালে মায়ের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। আমি তখন মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? মা তখন উত্তরে বলল, জমিদারের এক বেটিকে বাড়ির বউ করে এনেছি, 7:30 বেজে গেছে, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার নাম নেই। এমন সময় খেয়াল করলাম ভাবি দৌড়ে এসে মাকে বলল, আসলে মা, আজকে শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে উঠতে একটু দেরি হয়ে গেছে। এই বলে ভাবি দৌড়ে চলে গেল রান্না করার জন্য। এদিকে মা বিরক্তির সুরে আরো বলতেছে, তোমার তো 12 মাস রোগ লেগেই থাকে, কবে আবার তুমি সুস্থ থাকো? একটা রোগা মেয়েকে দিয়ে ছেলের বউ করে এনেছি, আল্লাহ 30টা দিনই তার রোগ লেগে থাকে। আমি ভাবির পিছন পিছন রান্না করে গিয়ে দেখলাম ভাবি দিব্যি কাজ করতেছে। আমি তখন ভাবিকে বললাম, ভাবি দাও, আমি তোমার কাজে সাহায্য করে দেই। ভাবি তখন রেগে গিয়ে বলল, থাপ্পড় খাবি একটা? তোর পরীক্ষার আর মাত্র কয়েকদিন, যা গিয়ে পড়তে বস। ভাবি যখন কথাগুলো আমাকে বলছিল, ঠিক সেই সময় আমি খেয়াল করে দেখলাম ভাবি শুধু তার ডান গালটা ঢেকে রাখার চেষ্টা করছিল। আমি স্পষ্ট দেখতে পারলাম ভাবির ডান গালে একটি থাপ্পড়ের ছাপ। এইবারই সবার আচরণ তো জানি, তাই বোঝার আর বাকি রইল না যে নিশ্চয়ই ভাইয়া রাতে ভাবিকে টর্চার করেছে। আমি তখন কিছুই না বলে আমার রুমে চলে গেলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় ভাবির প্রতি এই অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকিয়ে কখনোই কিছু বলে ওঠার সাহস হয়ে ওঠে না। তার কিছুদিন পর আমার বড় বোন হঠাৎ রাত 10টার সময় তার সমস্ত কাপড় চোপড় নিয়ে আমাদের বাসায় হাজির। মা ওকে দেখে আবেগে ভেঙে বলল আর চিৎকার করে বলতে লাগলো, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের মুখ এমন শুকনা কেন? আপু তখন কান্না করতে করতে বলতে লাগলো, আমি আর ওই সংসার কখনোই করব না। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তাই আমার শাশুড়ি মা আমাকে যা ইচ্ছা তাই বকাঝকা করেছে। সাথে ননদিও আজে বাজে কথা বলে। সারাদিন এত কাজ করি, তবুও ওই বাড়ির কারোরই আমি মন পাই না। আর তোমাদের জামাইও কিছু হলে আমার গায়ে হাত তোলে। আপুর এই কথাটা বলতে দেরি হলো, কিন্তু ভাই আর রেগে যেতে দেরি হলো না। ভাইয়া চিৎকার করে বলতে লাগলো, এত বড় সাহস, ও আমার বোনের গায়ে হাত তোলে? কালকে আমি ওর নামে নারী নির্যাতনের মামলা করব, আর ওই বাড়িতে তোর যেতেই হবে না, তোকে আমি এর থেকেও ভালো ছেলের কাছে আবার দিয়ে দেবো। এদিকে মা তখন বলতেছে, তোর ননদি তোর সাথে কিভাবে খারাপ ব্যবহার করে? যখনই খারাপ ব্যবহার করে তখনই একটা থাপ্পড় লাগিয়ে দিতে পারিস না? ভাবি তখন আপুকে গিয়ে সান্ত্বনা দিয়ে বলল, সংসারে এরকম টুকটাক ঝামেলা হয়, তাই বলে এভাবে রাগ করে সংসার ছেড়ে আসা উচিত না। ভাবির এই কথাটা বলতে দেরি হলো, তবে ভাই আর ভাবিকে সবার সামনে থাপ্পড় মারতে দেরি হলো না। শুধু থাপ্পড় মেরেই শেষ নয়, আরো চিৎকার করে বলতে লাগলো, এত বেশি বুঝিস কেন? আমার বোনের গায়ে হাত তুলবে আর আমি এত সহজে ছেড়ে দেব? আবার আমার বোন অত্যাচারিত হয়েও সেই সংসার করবে? এটা কখনোই হতে পারে না। এতক্ষণ পর্যন্ত শুধু সবার কথাই শুনছিলাম, তবে এবার আর চুপ থাকতে পারলাম না। যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলেনি, সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে বাধ্য হলো। মাস বললাম, কেন পারবে না? ভাবি তো ঠিকই পারছে। আপুর গায়ে দুলাভাই হাত তুলেছে বলে তুমি তার নামে নারী নির্যাতনের মামলা করতে চাচ্ছ, অথচ তুমি যে ভাবির গায়ে প্রতিনিয়তই হাত তোলো, তাহলে তো তোমার নামেও নারী নির্যাতনের মামলা করা উচিত।
এখনই উচিত। তারপর মায়ের দিকে তাকিয়ে বললাম, নিজের বেলায় 16 আনায় বোঝো, অথচ অন্যের বেলায় 4 আনাও কেন বোঝো না? তুমি নিজেই আপুকে শিখিয়ে দিচ্ছ তার ননদের গায়ে হাত তুলতে, অথচ আমি নিজে দেখেছি একদিন আপুর গরম পানি করতে ভাবির একটু দেরি হয়েছিল, যার কারণে আপু ভাবির গালে থাপ্পড় মেরেছিল। তবে সেদিন কোনো প্রতিবাদ করনি। আমার সে কথা শুনে আমার বড় বোন বাঁকিয়ে বলতে লাগলো, ভালোই তো ভাবির পক্ষ নিয়ে কথা বলতে শিখেছিস, নিজের মা বোনদের ছেড়ে অন্য মহিলার পক্ষ নিচ্ছিস। আমি তখন একটা মুচকি হাসি দিয়ে আমার বোনকে বললাম, আচ্ছা তুই তো আমার আপন বোন, তোর কি কখনো মনে আছে যে তোর একটা ভাই আছে? কখনো কি ফোন করেও তুই আমার একটা খোঁজ নিয়েছিস? আমার বড় ভাই কি কোনোদিন আমার খোঁজ নিয়েছে ঠিক মতো? আমি কি করছি, কাদের সাথে চলছি, আমি কেমন লেখাপড়া করছি? কিন্তু ওই মহিলাটি প্রতিনিয়তই আমার খোঁজ রাখে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে লেখাপড়া করছি, কার সাথে মিশছি, সবকিছুই দেখাশোনা করে সে। আমি খেলাম কি না খেলাম, আমার কখন কি লাগে, সেই খোঁজটা ওই মহিলাটা প্রতিনিয়তই রেখেছে। যেটা তোরা আপন হয়েও করিসনি, সেটা ওই মহিলাটা পর হয়েও করে দেখিয়েছে। তখন আমি খেয়াল করে দেখলাম ভাবি সোফায় বসে বসে কান্না করতেছে। তারপর আমি ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি এখন রাত 11টা বাজে, এখনো ময়মনসিংহের গাড়ি আছে, তুমি বরং ময়মনসিংহে চলে যাও। এই সংসারটার জন্য তো অনেক করলে, আজকে না হয় ফিরে যাও। আবার যদি কোনোদিন এই সংসারটা তোমার প্রাপ্য সম্মানটুকু দিতে পারে, তাহলে সেদিন না হয় ফিরে এসো। খেয়াল করে দেখবেন এই সমাজের মানুষগুলো সবসময় নিজেরটাই বোঝে, অন্যেরটা বোঝার চেষ্টাই করে না। আর অন্যেরটা বোঝে না বলেই আমরা কেউ সুখে থাকতে পারি না, কারণ আমরা সবাই